স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। এ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে স্বজনরা বলেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে রীতিমতো প্রহসন চলছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন তারা। একই দাবিতে সারা দেশে চলছে কর্মসূচি। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, কি দাবির কথা বলছেন বিডিআর পরিবারের সদস্য এবং স্বজনরা, আর তারা পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানিয়েছে কিনা বিস্তারিত জানান। শান্তা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে 2009 সালে পিলখানায় যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে, সেখানে 57 জন যে বিডিআর কর্মকর্তা সহ বেশ হত্যাকাণ্ডের কথা তারা বলছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে বিডিআর যে কল্যাণ পরিষদ রয়েছে নরসিংদী জেলা শাখার আয়োজনে কিন্তু তারা নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করছে, এবং এই মানববন্ধন তারা 3 দফা দাবি জানিয়েছে যে যারা নিহত হয়েছে তাদের হত্যাকারীদের বিচার এবং তাদের চাকরি পুনর্বহাল সহ 3টি দাবি রয়েছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই নরসিংদী সদর উপজেলার এবং নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি পালিত হচ্ছে। আমরা দেখেছি এখানে বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় একজন সমন্বয়ক রয়েছেন, এবং তারা কিন্তু সকাল 11টা থেকে ঘন্টাব্যাপী এখানে মানববন্ধন করবেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা একজন চাকরিচ্যুত একজন বিডিআর এবং সমন্বয়কের সাথে কথা বলতে চাই যে আসলে আজকে আপনাদের এই মানববন্ধনে কি দাবি করছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই মানববন্ধনের প্রথম দাবি যে 25-26 ফেব্রুয়ারি 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওই হত্যাকাণ্ডে আমাদের বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে, যা অকল্পনীয়, অপরিণীয়। 57 জন সেনা কর্মকর্তা সহ আরো সর্বমোট 74 জন লোক নিহত হয়েছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছে। যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। দ্বিতীয়ত, আমাদেরকে ওই সময় তৎকালীন সরকার যেরকম ভাবে আপনার একটা আইন করে বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে প্রায় 18,520 জন সদস্যকে এইরকম চাকরিচ্যুত জেল বিভিন্নভাবে সাজা প্রদান করেছে, তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করছি। এটা পরবর্তীতে আসলে না করলে, আপনার প্রশ্নের উত্তরটা যদি না করবে কেন? আমরা তো মজলুম, আর মজলুমদের সাথে সুব্যবহার করার, মজলুমদের প্রতি মায়াটা সরকার অবশ্যই করবেন এই আশাবাদ ব্যক্ত করি। যেহেতু তদন্ত করে আমাদেরকে সারা পৃথিবীর মানুষ জানে যে আমরা আসলে চক্রান্তের শিকার, তাইলে আপনারা মজলুমদের, আমরা যেহেতু মজলুম, আমাদের প্রতি অবশ্যই সদয় হবেন। আরেকটি ধারা আমাদের আছে যে আপনার বর্তমান যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে ওইখানে একটা ধারা আছে, এই ধারাটা যেন বাতিল করা হয়। কারণ ধারাটা যদি থাকে তাহলে আমাদের এই দেশের যে বিচার ব্যবস্থা, পূর্বের বিচার ব্যবস্থাটা নিশ্চিত থাকে। সুতরাং আমাদের 3টা দাবি, এই 3টা দাবির জন্য আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনে দাঁড়িয়েছি। অসংখ্য ধন্যবাদ। শান্তা, আপনি শুনছিলেন যে এখানে একজন সমন্বয়ক রয়েছে, তিনি কিন্তু এখানে বিডিআর রয়েছে যারা চাকরিচ্যুত এবং তাদের পরিবার এবং স্বজন রয়েছে, এবং তার যে সকল বিডিআর সদস্যরা নিহত হয়েছেন তাদের সন্তানরা কিন্তু আজকে এই মানববন্ধনে অংশ নিয়েছে, এবং তারা পরবর্তী সময় আলোচনা সাপেক্ষে, সরকারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন। তো শান্তা, এই ছিল নরসিংদী থেকে বিডিআর বিদ্রোহ মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, বিডিআর সদস্যরা কি বলছেন, তাদের দাবি দেওয়া কি এবং তারা কি প্রত্যাশা করছেন? শান্তা, আজকে ঠিক সকাল 10:30টার সময় কিন্তু চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে 2009 সালে বিডিআর বিদ্রোহে নিহত 57 যে সেনা অফিসার মারা গিয়েছিল তাদের হত্যার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বিজিবি সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় অনেকে চাকরিচ্যুত হয় এবং অনেকেই কিন্তু এখনো জেল খাটছে। তারই প্রতিবাদে কিন্তু কিছুক্ষণ আগে তারা মানববন্ধন শুরু করেছে, এবং তারা যেটি বলছে তাদের যে 3 দফা, সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে, তারা আন্দোলন করবে। আমরা এই মুহূর্তে আসলে এখানে যিনি একজন সমন্বয়ক আছে তার সাথে আমরা কথা বলতে চাই, তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা জানতে চাই। আপনাদের আসলে কি কি দাবি আছে আমাদের কিছু বলবেন? আমাদের দাবি হচ্ছে পিলখানায়
নির্মম হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা অফিসার সহ 74 জন হত্যাকাণ্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্য সাজা মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি জানায়। প্রশাসনের 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা যেমন রেশন বেতন, পদোন্নতি সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপন উল্লেখে 2 এর ধারা অবশ্যই বাতিল করতে হবে। দেশবাসী, আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শান্তা, আপনি শুনছিলেন যে তারা যে 3 দফা দাবি কথা বলছে, সেই 3 দফা দাবি আদায়ে তারা যে ধরনের কর্মসূচি পালন করা দরকার সেই কর্মসূচি পালন করা হবে এবং এই মানববন্ধনের পাশাপাশি কিন্তু তারা লিফলেট বিতরণ করছে জনসাধারণকে। তারা তাদের যে দাবি সেই দাবি সম্পর্কে তারা জানাচ্ছে। এছাড়া কিন্তু এখান থেকে মানববন্ধন শেষে তারা কিন্তু জেলা প্রশাসক বরাবর কিন্তু একটি স্মারকলিপি পেশ করবে প্রধান উপদেষ্টা বরাবর। তো শান্তা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে বিডিআর বিদ্রোহে মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। রাজধানী তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডের আগুনে পুড়ে গেছে অন্তত 6টি ট্রাক। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যারেজ ও কয়েকটি দোকান। সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টার চেষ্টায়। আজ সকাল 8টার দিকে আগুন লাগে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজে। সকাল 8টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 8টা 30 আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাক স্ট্যান্ডের গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আওয়াজ পাইছি, তারপরে বার হয়ে গেছি। বাড়ি যাওয়ার পরে দেখি আগুন। তো সবগুলো হলো মোবিল টোবিল থাকে না, এই কারণে আর কি জুট মোবিল থাকে। ফার্স্ট দোকান ছিল, এক দোকানে লাগছে আর মানে প্রত্যেকটা দোকানে আগুন লেগে গেছে আর কি। 12টা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে 200 ঘরকে আমরা সেভ করতে পেরেছি। মেবি কেউ সুইচ বা অন্য কিছু দিতে গিয়েছে তো হয়তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যেত। যেহেতু আমাদের এখানে যে ফ্যান, বিভিন্ন বিদ্যুতের কেবল গুলা গলে গিয়েছে, সেখান থেকে এই সূত্রপাতটা হয়েছে। বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির উৎস তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের নেতা কেমি বেডনোক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান কেমি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙা হয়েছেন। তাদের সান্নিধ্যে ভালো সময় কাটছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও লন্ডনের নেতারা। তাদের কাছে দেশের খবর জানতে চান সাবেক প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিনই চলছে নানা স্বাস্থ্য পরীক্ষা, আর মানসিকভাবেও ভালো আছেন তিনি। এদিকে প্রতিদিনই দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে আসছেন। তবে দেখা করতে পারছেন সীমিত পরিসরেই। স্থানীয় সময় শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেখা করতে যান। এ সময় বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চান তাদের কাছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল। পরিবারের সদস্যদের সান্নিধ্য পেয়ে এখন বেশ ভালো সময় কাটছে তার। তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, ওনারা যেহেতু আসেন, তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। যে শেখ হাসিনা ফেসিস্ট, ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের একটা অংশ স্লো পয়জনও দিয়েছে এবং ওনাকে টর্চারও করেছে।
দুর্নীতির অভিযোগে শেখ রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের দাবিও জানান তিনি। বলেন, পদত্যাগ না করলে ব্রিটিশ বাংলাদেশিরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসনের ৩ দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস না রাখায় রবিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, পুরানো ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু করা, অনাবাসিক শিক্ষার্থীদের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করার দাবি তাদের। গেল অক্টোবরে শিক্ষার্থীদের আবাসন সংকটে ১০০ দিনের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজধানী পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃষ্টি, পুলিশ সদস্যরা কি দাবিতে মানববন্ধন করছেন আমাদের জানাবেন। শান্তা, আপনারা জানেন যে এই ৫ই আগস্টের পরে যে পট পরিবর্তনের পর থেকে কিন্তু পুলিশদের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ আনা হচ্ছে। জনগণ থেকে শুরু করে দেশের সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ব্যাপারে সেই জায়গা থেকে কিন্তু আজকে চাকরিচ্যুত পুলিশ যারা আছেন তারা কিন্তু এখানে মানববন্ধন দিয়েছে। তাদের দাবি হচ্ছে ষড়যন্ত্র স্বীকার করে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই মূলত এই যে ইন্সপেক্টররা যারা আছেন, সাব ইন্সপেক্টর, তারা কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডে ছিলেন, যেটা তারা ২ বছর প্রশিক্ষণ শেষে তাদেরকে একটা স্থায়ী পদে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই স্থায়ী পদে থেকে তো দেয়া বাদ রেখে এবং তাদের প্রশিক্ষণ শেষ করার আগেই কিন্তু তাদেরকে একটা অজুহাতে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। যে চাকরিচ্যুত করাটা তারা মানছেন না। তারা বলছেন যে অচিরে ষড়যন্ত্রের শিকারে যেসব পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করেছে তাদেরকে পুনর্বহালের দাবি জানাচ্ছে এবং পরিপ্রেক্ষিতে ৫ মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের কোনো সুরা হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই একজন পুলিশ সদস্যের সাথে। আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এই দাবিটা কি, কেন চাকরিচ্যুত করা হয়েছে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে বিগত স্বৈরাচারী সরকার আমলে বিভিন্ন মিথ্যা অভিযুক্ত করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা যদি ওনাদের অন্যায় আদেশ না মানতাম, ওনাদের দুষ্কর্মে সহযোগিতা না করতাম, তখনই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হতো। আমাদেরকে এই অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার কারণে আমরা আইনি প্রতিকার চেয়ে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করি। ট্রাইব্যুনালে মামলা করলে ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দোষ বলে আমাদেরকে রায় দেয় এবং চাকরিতে পুনর্বহাল হওয়ার জন্য নির্দেশ দেয়। আমরা চাচ্ছি রায়ের আদেশে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী স্যার, উনি ১ কোর্টের রায়ের আদেশে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। আমাদেরকেও, আমরা যেহেতু সেম ওই ১ কোর্টের রায়ের আদেশে চাকরি পেয়েছি, আমাদেরকে ওখানেও চাকরিতে পুনর্বহাল করতে হবে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইন সবার জন্য সমান। উনি যদি ১ কোর্টের রায়ের আদেশে চাকরি পায় তাহলে আমাদেরকেও চাকরি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন শান্তা যে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা তারা বলছেন অনতিবিলম্বে তাদেরকে চাকরি থেকে বহাল করার জন্য, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধানের জন্য তারা বলছেন যে তারা আপোষ করতে রাজি আছেন। শান্তা। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। মৃদু শৈত্যপ্রবাহ কেটে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক, মহাসড়কগুলো। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল 10.1 ডিগ্রি। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। বেশি কষ্টে আছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু এবং বয়স্ক। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। পৌষের শীতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। রোদের ঝলমলে আলোয় হলদে সরিষা ফুল আভা ছড়াচ্ছে গাইবান্ধা ও সাতক্ষীরার মাঠ জুড়ে। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ। সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছোটাছুটি, এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সরিষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ। পরিবার, বন্ধু বান্ধব, পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে।
ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের। ধরেন এই ধান, এই আমন ধান কাটি, জামাইবাবু ধান কাটি, জমিটা ফেলায় না রেখে আমরা কিছু দিশে সরিষা করে। ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো। গাছ মূলা গাছ মনে হয় বড়, অনেক উঁচা, মনে করেন যেটা বলে চায় না। আর দিশিতেও মনে করেন অনেক ঘন গাছ, বিঘি বই মনে করেন 8 মণ 7 মণ, আর চায় না তো 10 মণ 12 মণ করে হয়। সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা, বলছে কৃষি বিভাগ। প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয় সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে, বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে। আমরা আশা করছি যে আমাদের যে তেলের যে বিদেশি নির্ভরতা এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে। আমরা কৃষকদের প্রণোদনা, প্রদর্শনী এবং আরও অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এবার সাতক্ষীরার 7 উপজেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে 17,531 হেক্টরে। অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে 16,554 হেক্টর জমিতে সরষের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 1,354 হেক্টর বেশি। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল। দুবছরে আটকে যাচ্ছে ফেরি। বাধ্য হয়ে অতিরিক্ত পথ ঘুরে চলাচল করছে নৌযান। এতে সময় লাগছে দ্বিগুণ। ঘাটে দীর্ঘ সময় পণ্যবাহী যানবাহন আটকে নষ্ট হচ্ছে কাঁচামাল। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ভোলা লক্ষ্মীপুর নৌরুট দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত। শুষ্ক মৌসুমে জেগে ওঠা ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অপেক্ষায় থাকতে হচ্ছে জোয়ারের। একসময় ভোলা থেকে 23 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে যাওয়া যেত। এখন সেখানে অতিরিক্ত 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। বাড়তি সময় লাগায় ভোলার ইলিশা ফেরিঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় যানবাহন। নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। কুয়াশায় চরের ভিতরে গিয়ে আটকে থাকে, এই জন্য মানে যাইতে ফেরি ছাড়তে যাইতে একটু সমস্যা হয়। ফেরি আটকে থাকে, এই জন্য রাত্রে কুয়াশার জন্য ফেরি চালাতে পারে না। যানবাহন চালকরা বলছেন ফেরিঘাটে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হয়। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। নাই বাথরুমের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন ঘাটের উপর বসে থাকি। চর কুয়াশা এই দুইটা মিলেই দেখা যায় ফেরি চলতে পারতেছে না। ইলিশা ঘাটের কাছেও মজু চৌধুরীর ঘাটে ঢুকতে জেগে ওঠা ডুবোচরে ফেরি আটকে চলাচল ব্যাহত হচ্ছে বলে বললেন ফেরির মাস্টার। এখন বিভিন্ন স্থানে ডুবোচর হওয়াতে বিভিন্ন পথ ঘুরে আসা যাওয়া করতে হয়। অন্যান্য সময় পূর্ণ জোয়ারে যাওয়া আসা করা যেত। ইদানিং নাব্যতা সংকটের কারণে পূর্ণ জোয়ারেও যাওয়া আসা করা যায় না, অনেকগুলো পথ ঘুরে আসতে হয়। সংকট সমাধানে বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা। তিনি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সচিব বরাবর পত্র দিয়েছেন বিষয়টি দেখার জন্য কিংবা ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো বিআইডব্লিউটিএ যদি তাদের যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব, যদি তারা এটা ঠিকমতো করতে পারে তাহলেই আমাদের সার্ভিসটা আমরা আগের মতো 22 কিলোমিটার পথ দিতে পারবো। ভোলা লক্ষ্মীপুরের এই রুটে 4টি ফেরি ও 13টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র 600 চাষিকে প্রণোদনা পেঁয়াজ বীজ ও সার দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কিন্তু 4 শতাধিক চাষির বীজ থেকে চারা হয়নি 5 ভাগও। এতে চরম ক্ষতির মুখে চাষিরা। সত্যতা মেলায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচির আওতায় গেল বছরের নভেম্বরে গোপালগঞ্জের 600 প্রান্তিক চাষিকে 1 কেজি করে বাড়ি 1, 4 ও তাহিরপুরি জাতের বীজ দেয় কৃষি উন্নয়ন কর্পোরেশন। পাশাপাশি দেয় 10 কেজি করে সার। প্রণোদনা পেয়ে এসব বীজ আর সার দিয়ে প্রায় 600 বিঘা বীজতলা করেন চাষিরা। এর মধ্যে বাড়ি 4 ও তাহিরপুরি জাতের পেঁয়াজের বীজ পাওয়া 420 কৃষকের মাঠে বীজ বপনের পর অঙ্কুর গজালেও চারা হয়নি 5 ভাগও। লাভের আশায় ধার দেনা ও ঋণ করে জমি বর্গা নিয়ে ক্ষতির মুখে চাষিরা। অসময়ে এসব জমিতে বুনতে পারছেন না অন্য কোনো ফসল। বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছি আমি।
কারণ 1 কেজি বীজ আমি যদিও সরকার আমাকে দিয়েছে কিছু মানে পেয়ে আমি তো খুব খুশি ছিলাম, কিন্তু আসলে বীজটা সেরকম একটাও জ্বালাই না। সরকারি বীজ তারা পরীক্ষা না করে আমাদেরকে দিয়েছে, তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষককে যাতে একটু সুনজরে দেখে। সত্যতা পাওয়ায় ক্ষতিপূরণের আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। জেলা প্রশাসক মহোদয় সহ আমরাও ফিল্ড ভিজিট করেছি, ঘটনার সত্যতা পাওয়া যায়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে। এবছর জেলায় ৩,৮৩৫ হেক্টর জমি থেকে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০,০০০ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এছাড়া দিক পরিবর্তন করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। এতে আরও 1000 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বাতাসের গতি আরও বাড়তে পারে, আর তাতে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা টড হপকিন্স জানিয়েছেন, প্যালেস্টেস অঞ্চলের আগুন সামান্য নিয়ন্ত্রণে এসেছে, যদিও ওই এলাকায় এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে 22,000 একরের বেশি জায়গা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের 74 জন সদস্যকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মেক্সিকো। ক্যালিফোর্নিয়াকে সর্বাত্মক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সমন্বয় প্রধান লরা ভ্যাসকুয়েজ আলজুয়া। 1953 সালে ডেনমার্কের কাছে ছেড়ে দেয়া গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে অনেকটা মরিয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক আর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে স্বাধীন গ্রিনল্যান্ডের পক্ষেই অবস্থান বর্তমানে দ্বীপটির শাসক ডেনমার্ক। বিশ্লেষকদের মতে অভিমত, কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণেই গ্রিনল্যান্ডে চোখ ট্রাম্পের। একসময় ডেনমার্ক ও নরওয়ে মিলে পরিচিত ছিল ডানো নরওয়েজিয়ান রাজ্য নামে। 1814 সালে আলাদা হবার পর ডেনিশ রাজার অধীনে আসে গ্রিনল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির দখলে আসে ডেনমার্ক। কৌশলগত অবস্থানের কারণে দ্রুতই হিটলারের কবজা থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। 5 বছর পর 1953 সালে ডেনমার্কের কাছে হস্তান্তর করে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির দেখভাল করে ডেনমার্ক। স্বরাষ্ট্র শাসন উপভোগ করেন বাসিন্দারা। রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী ও প্রশাসন। গ্রিনল্যান্ড তেল ও গ্যাসের মজুদে সমৃদ্ধ, যা সবুজ প্রযুক্তির জন্য প্রয়োজন। রয়েছে বিরল মাটির উপকরণ ও কাঁচামালের বিশাল সমারোহ। বিশ্বে যে বাজারে রয়েছে চীনের আধিপত্য। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনার ইচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মুটে এগেদে। স্বাধীন গ্রিনল্যান্ডের ইচ্ছা তিনি আগেই জানিয়েছেন। বিশেষজ্ঞদের অভিমত, চীনের আধিপত্য বিস্তার বন্ধে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার বিষয়টি তো আছেই, এছাড়া আমাদের অর্থনৈতিক নিরাপত্তাও এর সাথে জড়িত। আমাদের সাথে ডেনমার্কের নিরাপত্তা ইস্যুতে অনেক আগে থেকেই চুক্তি রয়েছে। আপনাকে বুঝতে হবে সেখানে ইউএস এর সামরিক ঘাঁটিও রয়েছে। ট্রাম্পের ইচ্ছার পরেও গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি হলেও কংগ্রেসের 2/3 সমর্থনের পরেই আইনে পরিণত হবে বিষয়টি। তাই ট্রাম্প ক্ষমতা নেবার পর এ বিষয়ে নজর থাকবে বিশ্বের। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। মৌসুমের দ্বিতীয় আর বছরের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে রিয়ালের প্রতিশোধের ম্যাচ, আর জয় ধরে রাখতে চায় বার্সা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাত 1টায় মাঠে নামবে দুদল। 2.5 মাসের মাথায় দ্বিতীয় এল ক্লাসিকোতে নামতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হেরে রাতে ঘুমাতে পারেনি রিয়াল মাদ্রিদ, তাই তো প্রতিশোধ নিতে মাঠে নামবে তারা। সুপার কাপের রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। মৌসুমে দারুণ শুরু করেছিল তারা, কিন্তু রিয়ালকে হারানোর পর এই 2.5 মাসে বদলে গেছে অনেক কিছু। সবশেষ 11 ম্যাচের 4টিতেই হেরেছে তারা, ড্র করেছে 2টি। অপরদিকে রিয়াল আছে দারুণ ছন্দে, সবশেষ 5 ম্যাচের সব কটাতেই জয়। লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটা। এল ক্লাসিকোতে নিজেদের ভাবনার কথা জানিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। 4-0 গোলে হারের পর প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে আমাদের। এল ক্লাসিকো সব সময় ভিন্ন, আর সেটা যদি হয় ফাইনাল, তাহলে অন্যরকম চাপ কাজ করে। আমরা অনেকবারই ফাইনাল খেলছি, এটা অনেক স্পেশাল দু দলের জন্যই।
সবশেষ ক্লাসিকোর মতোই হাই ডিফেন্স অ্যাটাকিং ফুটবল খেলতে চায় বার্সেলোনা। তবে এই ম্যাচে ফুটবলারদের কাছ থেকে আরও ভালো ফুটবলের আশা করেন জার্মান কোচ ফ্লিক। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর একটি। খেলায় আমাদের দ্রুতগতি সম্পন্ন হতে হবে। অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি তার চেয়েও ভালো খেলতে হবে, কারণ তারা জানে ম্যাচ কিভাবে সামলাতে হয় এবং যে কোনো সুযোগ তারা কাজে লাগাতে পারে। সুপার কাপের গত ফাইনালে বার্সেলোনাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার জিতলে বার্সেলোনার সমান শিরোপায় নাম লেখাবে রিয়াল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।